আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, সরিষার প্রধান রোগগুলো কি কি, যদি এই বিষয়ে বিস্তারিত কৃষক বন্ধুদের তথ্য দেন। এই মুহূর্তে আমাদের মাঠে যেটা আছে সর্ষে আছে, এবং যেহেতু ওয়েদারটা খারাপ সেই মুহূর্তে রোগ পোকার একটা সম্ভাবনা থেকে যায়। এবং সর্ষের ক্ষেত্রে যে মুখ্য রোগগুলি আমরা এখন মানে এই ওয়েদারে এই আবহাওয়ায় আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে পাতা ধসা, শিকড় ফোলা, সাদা মরচে, ডাউনি মিলডিউ বলে আরেকটি রোগ, তাছাড়াও পাউডারি মিলডিউ, কাণ্ড পচা এবং ফাইলোডি। এই মুখ্যত এই রোগগুলি আমরা সাধারণত দেখতে পাই, এবং এগুলোকে যদি সঠিক সময়ে আমরা পরিচর্যা করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হয়তো ফলন অনেকটা ভালো পাওয়া যেতে পারে এবং সর্ষে চাষ করে কৃষক বন্ধু কিন্তু লাভবান হতে পারেন। আমি পরের প্রশ্ন নিয়ে যাব সৌভিক চট্টোপাধ্যায়ের কাছে। মিস্টার চট্টোপাধ্যায়, আপনার কাছে আমার আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, ধসা বা অল্টারনারিরা বা এই পাতা ধসা বা পাতা ঝলসানো রোগ, এই রোগের লক্ষণ কি কি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সরিষার ক্ষেত্রে অনুকূল পরিবেশ এবং এই সমস্ত যে ভয়ঙ্কর রোগ, ধসার রোগের মতো, সেই রোগগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন কৃষক বন্ধুরা? হ্যাঁ, প্রথমেই জানিয়ে রাখি যে এই যে সরিষার ধসা বা এটা অল্টারনেরিয়া জনিত এক ধরনের ছত্রাকঘটিত রোগ। এই রোগে প্রথমে গাছের নিচের দিকে পাতায় ছোট ছোট গোলাকার বাদামি মৃত দাগ বা পোড়া দাগ দেখা যায়, এবং পরবর্তীকালে পাতার উপরে গোলাকার বাদামি রঙের সমকেন্দ্রিক দাগ দেখা যায়, এবং আস্তে আস্তে পুরো পাতাটাই কালচে বাদামি রঙের ধসায় পরিণত হয়। অনেক সময় এই দাগগুলি পরবর্তীকালে ডাঁটা এবং শুটির খোসাতেও দেখা যায়, এবং অতিরিক্ত আক্রমণে শুটি বিবর্ণ হয়ে যায় এবং কোঁচকানো বীজ তৈরি হয়, ফলে সেই বীজের অঙ্কুরোদ্গমতা থাকে না এবং গাছটি ঝলসে নষ্ট হয়ে যায়। তো এই রোগের অনুকূল পরিবেশ হচ্ছে যদি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 70% বেশি এবং তাপমাত্রা 12 থেকে 25 ডিগ্রি মধ্যে থাকে এবং মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হয়, তাহলে এই রোগ দ্রুত ছড়ায়। এবং ডিসেম্বর মাসের প্রথম দিকে সাধারণত এই রোগের প্রাথমিক লক্ষণ শুরু হয়, এবং পরবর্তীকালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত অনুকূল পরিবেশ থাকায় এই রোগের প্রকোপ বাড়ে। এই রোগের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রথমেই আমাদেরকে যে সমস্ত জাতগুলি এই রোগের সহনশীল, সেই জাতগুলিকে আমাদেরকে চাষ জরুরি করতে হবে, যেমন পুষা মোহক বা ক্রান্তি, এই ধরনের জাতগুলি। এরপর যেটা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে বীজ শোধন। আমাদের অবশ্যই বীজ বপন করার আগে বীজ শোধন করে নিতে হবে। তার জন্য ক্যাপ্টান 50 WP, এটা 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, অথবা ম্যাঙ্কোজেব 75 WP, এটা 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, অথবা কার্বেন্ডাজিম 50 WP, এটি 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য বীজ মিশিয়ে বীজটাকে ভিজিয়ে অথবা ড্রাই যেটা শুকনো বিশোধন করে এটা কৃষকরা মানে জমিতে যদি ফেলেন, তাহলে পরবর্তীকালে মূল জমিতে রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে যায়। এরপরে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে কৃষকরা যে সার প্রয়োগ করে, সেক্ষেত্রে অবশ্যই সুষম মাত্রায় সার প্রয়োগ, যেমন আমরা যেটা বলি নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, সেটা যেন 2:1:2:1 এই রেশিওতে দেওয়া হয়। এবং নাইট্রোজেন সারের অবশ্যই ব্যবহার পরিমিত করতে হবে, এবং পারলে এই নাইট্রোজেনটাকে 2-3টে ক্ষেপে ভেঙে ভেঙে দিলে ভালো হয়। এরপরে জৈব সারের ব্যবহার, সাধারণত কৃষকরা জৈব সার ব্যবহার করেন না। জৈব সারের পরিমাণ যত বেশি ব্যবহার করবেন, সেক্ষেত্রে রোগের প্রাদুর্ভাবও ফসলে অনেকটাই কমে যায়। সাধারণত একর প্রতি আমরা বলি 2 টন জৈব সার ব্যবহার করতে। এক্ষেত্রে সেটা যদি 2 টন নাও সম্ভব হয়, যতটুকু পারবেন জৈব সার অবশ্যই ব্যবহার করবেন। এবং পরবর্তীকালে সেচটা যেন সংযত বা পরিমিত পরিমাণে সেচ দেবেন। অতিরিক্ত সেচ দিলে কিন্তু ফসলের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এরপরে তারপরেও যদি আমাদের রোগের প্রাদুর্ভাব দেখা যায়, সেক্ষেত্রে আমাদের যে সমস্ত রাসায়নিক ছত্রাকনাশক আছেন, সেই সমস্ত ছত্রাকনাশকগুলো প্রয়োগ করতে হবে, যেমন মেটালাক্সিল অথবা ম্যাঙ্কোজেব, এই ধরনের যে ওষুধগুলি আছে, অথবা মেটালাক্সিল ও ম্যাঙ্কোজেবের মিশ্রণ, যেমন এই মেটালাক্সিল 8% ও ম্যাঙ্কোজেব 64% WP এর মিশ্রণ বাজারে পাওয়া যায়, অথবা ক্যাপ্টান ও হেক্সাকোনাজলের মিশ্রণ, ক্যাপ্টেন 70% ও হেক্সাকোনাজল 5% WP এর মিশ্রণ। এইগুলো যদি 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই রোগের আক্রমণ থেকে কৃষক বন্ধুরা রক্ষা পাবেন। বলি যে শ্বেত সর্ষে, এটা সাধারণত প্রায় 40 থেকে 35% তেল এতে থাকে, এবং যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে শ্বেত সর্ষের যথেষ্ট ফলন পাওয়া যায়। এবং কালো সর্ষের ক্ষেত্রে, কালো সর্ষে এখন হাইব্রিড সর্ষে বেরিয়েছে, যেমন কোরাল K111, অথবা আপনার যেটা আপনার আরও অন্যান্য যে সমস্ত হাইব্রিড সর্ষেগুলো, যেগুলোর
মেয়াদকাল বেশি, যেমন 120 থেকে 105 থেকে 120 দিনের। তো এই যে সর্ষে যেগুলোর মেয়াদকাল বেশি সেগুলোর ফলন কিন্তু অনেক বেশি। সাধারণত এগুলো 12 থেকে 15 কুইন্টাল অবধি বিঘাতে ফলন পাওয়া যায়। কিন্তু যেটা শ্বেত সর্ষে, যেমন সাধারণত কৃষকরা বিনয় চাষ করেন, সেক্ষেত্রে তার ফলন কিন্তু অনেকটাই কম। তো ফলন বেশি পেতে গেলে আপনাদের হাইব্রিড সর্ষে চাষের দিকে আপনাদের উৎসাহী হতে হবে, এবং এই সর্ষেটা যতটা আপনারা তাড়াতাড়ি ফেলতে পারবেন, অর্থাৎ যদি কার্তিক অঘ্রাণ মাসে সর্ষেটা ফেলেন এবং পরবর্তীকালে যদি গ্রীষ্মের আগে যা পোকা প্রাদুর্ভাবের আগে সর্ষেটা তুলে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফলন অনেকটাই বেশি পাওয়া যায়। এটা মাথায় রাখতে হবে। আমি আলোচনায় ফিরবো। আলোচনার পরবর্তী ধাপে আমি পৌঁছে যাব ডক্টর মণ্ডলের কাছে। ডক্টর মণ্ডল, আপনার কাছে আমার পরের প্রশ্ন থাকছে যে ডাউনি মিলডিউ বা তুলো রোগের প্রধান লক্ষণগুলো কী কী, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সরিষার জমিতে এই রোগের প্রাদুর্ভাব কখন দেখা যায় এবং কিভাবে এই রোগ থেকে পরিত্রাণ পাবেন কৃষক বন্ধুরা? প্রথমেই বলি, ডাউনি মিলডিউ এই রোগটি হচ্ছে একটা ছত্রাকজনিত রোগ, এবং সর্ষের ক্ষেত্রে, বিশেষ করে তৈলবীজের ক্ষেত্রে এটা ভালোভাবে প্রকোপ খুব বেশি থাকে যদি প্রতিকূল আবহাওয়া থাকে। এবং এটা দেখা যায় মূলত গাছের উপরের দিকে পাতায় অথবা পুষ্পমঞ্জরি এই অংশে এর ক্ষতির পরিমাণটা আমরা বেশি দেখতে পাই। এবং প্রথমের দিকে খারাপ ওয়েদার থাকলে একটা হালকা অনির্দিষ্ট একটা শেপ দেখা যায়, এবং পাতার নিচের দিকে সাদা ছত্রাকের বৃদ্ধিটাকে উপলব্ধি করা যায়। এবং যত ওয়েদার খারাপ হয় আস্তে আস্তে দেখা যায় যে পুষ্পমঞ্জুরির মধ্যে এতটাই আক্রমণটা হয়ে থাকে যে এর মধ্যে কোনো সুঁটি ধরে না, এবং যদি সুঁটিও ধরে সেই যে দানা থাকে, দানাটা অনেক সময় অপুষ্ট দানা থাকে। এবং এটা সাধারণত দেখা যায় ঠান্ডা এবং আর্দ্র স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এটা বেশি প্রকোপটা বেশি দেখা যায়। এবং এটা এই জীবাণুটা, ছত্রাকটা বেশিরভাগ সময় থেকে যায় ফসলের অবশিষ্টাংশ অথবা আগাছা এর মধ্যে। এর কিন্তু এই জীবাণুগুলো দেখা যায়, থেকে যায়। পরবর্তীকালে যখন ওয়েদার প্রতিকূল হয় তখন এরা কিন্তু আবার সেইভাবে নিজস্ব মূর্তি ধরে মেন ফসলের উপর আক্রমণটা করে। তবে এটা থেকে নিষ্কৃতি পেতে গেলে কৃষক বন্ধুকে যেটা করতে হবে, যে আমরা প্রথমে একটা কথা বলি, ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি কেজি বীজের জন্য 4 গ্রাম, এই হিসাবে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে যদি বীজ শোধন করতে পারি তাহলে এর সংক্রমণ অনেকটা আটকানো যায়। তাছাড়াও হচ্ছে কপার অক্সিক্লোরাইড, যেটা বাজারে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন নামে পাওয়া যায়, 4 গ্রাম প্রতি লিটার জলে, অথবা মেটালাক্সিল ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আক্রান্ত গাছে স্প্রে করা হয় তাহলে কিন্তু এর সংক্রমণটা অনেকটা কমে যায়, এবং যে কাঙ্ক্ষিত ফলনটা একটা কৃষক বন্ধু আশা করেন সেটা কিন্তু পাওয়া যায় যদি সময়ে এই ওষুধগুলো স্প্রে করা হয়। মিস্টার চট্টোপাধ্যায়, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে সাদা মরিচা রোগের লক্ষণ কী কী, এবং এর থেকে সরিষা জমিকে কিভাবে রক্ষা করবেন কৃষক বন্ধুরা? হ্যাঁ, এটিও একটি ছত্রাকঘটিত রোগ। এটি সাধারণত রাই সর্ষিতেই বেশি দেখা যায়। তো সাদা মরিচা রোগ এবং অনেক সময় ডাউনি মিলডিউ, এই দুটো রোগ একসাথেও মাঠে অনেক সময় দেখা যায়। তো সাদা মরিচা রোগে পাতার নিচে ছোট ছোট সাদা আপনার পিস্টিউলস বা যেটাকে ফোস্কার মতো দাগ দেখা যায়, সেগুলো আস্তে আস্তে বড় হয়ে বিভিন্ন রকমের ছোট বড় অসংখ্য দাগ দেখা যায়, এবং দাগগুলি এরপরে একসাথে মিশে গিয়ে ছোপ ছোপ দাগ তৈরি করে, এবং পাতার নিচের দিকের পৃষ্ঠে অসংখ্য সংখ্যায় বৃদ্ধি হতে থাকে। এবং অনেক সময় ভিজে এবং আবহাওয়া যদি থাকে, এবং সাদা মরিচা এবং ডাউনি মিলডিউ এই দুটি রোগ একসাথে মিলতে হবে, এটি যে পুষ্পমঞ্জরিতে একটা হরিণের মাথার মতো একটা সৃষ্টি করে, যেটাকে স্ট্যাগ হেড বলে। তো সেক্ষেত্রে আমাদের যেটা আক্রান্ত গাছে এই যদি আমাদেরকে যদি বেশি আপনার রোগের প্রাদুর্ভাব আপনার ভিজে আর্দ্র আবহাওয়াতে সাধারণত বেশি এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়, এক্ষেত্রে যেগুলো প্রতিরোধী জাত, যেগুলো পুষা কৃষ্ণা, পুষা মহক, ক্রান্তি, এই ধরনের যে জাতগুলি, এগুলো চাষ করলে এই রোগের প্রকোপ কম হয়। এছাড়া পরিচ্ছন্ন চাষবাস, এবং যদি অক্টোবরের 10 থেকে 25-এর মধ্যে সারিতে বীজ বুনলেও অনেকটা রোগের প্রকোপ কম হয়। এবং জমি আগাছা মুক্ত রাখতে হবে, শস্য পর্যায় সঠিক করতে হবে, আগেই বলেছি জলের ব্যবহার পরিমিত করতে হবে, এবং পটাশ সার অবশ্যই প্রয়োগ করতে হবে। এবং এরপরেও যদি রোগ থাকে সেক্ষেত্রে মেটালাক্সিল 35% WS, এটা 1 গ্রাম প্রতি কেজি বীজের সাথে বীজ শোধন করলেও পরবর্তীকালে রোগ কম হয়। এবং পরবর্তীকালে যে কোনো একটি ওষুধ, যেমন কার্বক্সিন 75%, যেটি 1 গ্রাম প্রতি লিটার জলে, অথবা ম্যাঙ্কোজেব 75% WB, এটি 2.5 গ্রাম প্রতি লিটার জলে, অথবা মেটালাক্সিল এবং ম্যাঙ্কোজেবের মিশ্রণ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 1 থেকে 2 বার 10 দিন অন্তর অন্তর স্প্রে করলে এই রোগের প্রাদুর্ভাব থেকে কৃষক বন্ধু রক্ষা পাবেন। ডক্টর মণ্ডল, সরিষার শিকড় ফোলা রোগের লক্ষণ কী, এবং পাশাপাশি আমি জানতে চাইব যে
এর থেকে কিভাবে নিয়ন্ত্রণ সম্ভব? আমরা যারা সর্ষে চাষ করি কিংবা যারা যেসব এলাকায় সর্ষে হয় সেখানে শিকড় ফলা অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে আমরা ক্লাব রুট, এই রোগটার প্রকোপ কিন্তু অনেক জায়গাতে আমরা দেখতে পাই এবং সেক্ষেত্রে দেখা যায় যে যদি মারাত্মকভাবে সংক্রমণ হয় সেক্ষেত্রে সর্ষের ফলন কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং ফলন অনেকটা কমে যায়। সাধারণত আমরা এই শিকড় ফলা রোগটা দেখতে পাই অম্ল মাটি অর্থাৎ যার পিএইচ 5.7 থেকে 6.2, এই পিএইচে কিন্তু আমরা এই শিকড় ফলা রোগটা দেখতে পাই এবং এটা সাধারণত হলুদ সর্ষের ক্ষেত্রে, হলুদ সর্ষের জাতের ক্ষেত্রে এই শিকড় ফলা রোগটা দেখা যায় এবং এই রোগটা গাছে সর্ষে বসানোর 1 মাস বয়স থেকে এই রোগটা কিন্তু প্রথমে মানে আমরা গাছের মধ্যে দেখতে পাই এবং মেনলি হচ্ছে শিকড়টা ফুলে যায়। এর ফলে পরবর্তীকালে দেখা যায় এই রোগটার প্রকোপ হলে ফুল আসে, সুঁটির সংখ্যা এবং সুঁটির সাইজ এগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং ছোট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ফুল এসছে এবং গাছ ঝিমিয়ে পড়ছে। এর ফলে দেখা যাচ্ছে যে গাছ অনেক সময় মারা যায় এবং গাছের ফলন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আমরা যেটা দেখতে পাই যে গাছে সংক্রমণটা হয়েছে এবং সেই গাছ থেকে সংক্রমণ আরেকটা গাছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এইভাবে একটা সুস্থ গাছ থেকে একটা অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে এই শিকড় ফলা রোগটা ছড়িয়ে যায় এবং গাছের ফলন খুবই ক্ষতিগ্রস্ত করে। কৃষক বন্ধুকে খেয়াল রাখতে হবে যদি এই শিকড় ফলা রোগটা আমরা দেখতে পাই তাহলে প্রথমেই আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এই শিকড় ফলা রোগ সহনশীল জাত কিছু আছে যেটা WBBN1 এই ভ্যারাইটি আমরা চাষ করতে পারি, অথবা সর্ষে যখন আমরা মাটিতে বুনছি অথবা ফেলছি তার 1 মাস আগে একর প্রতি 10 কুইন্টাল চুন এই হিসাবে সঙ্গে জল দিয়ে যদি আমরা মাটিটাকে ভিজিয়ে রাখি তাহলে এই অম্লভাব অ্যাসিডিক ভাবটা কিন্তু অনেকটা কেটে যায়। যদি সর্ষে চাষের আগেও না সম্ভব হয় সারা বছরে অন্তত যখন আমন ধান চাষ করছি তার 1 মাস আগে এই হিসাবে চুন দিয়ে যদি আমরা জলটা ধরে রাখতে পারি তাহলে সেই আম্লিক ভাবটা কেটে যায় এবং মাটির স্বাস্থ্যটা অনেকটা নিউট্রালের দিকে চলে যায় পিএইচটা, ফলে মাটির স্বাস্থ্যটা ঠিক হয় এবং এই রোগ পোকার আক্রমণটা অনেকটা কম হয়। তাছাড়াও আমরা এই রোগের যদি সংক্রমণ যে জমিতে আমরা দেখতে পাই সেই জমিতে যখন আমরা চাষ করব 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি তার সঙ্গে 50 কেজি জৈব সার মিশিয়ে একটা সংমিশ্রণ তৈরি করে সেটাকে 1 সপ্তাহ ছায়ায় রেখে যদি চাষের সময় আমরা মাটিতে ছড়িয়ে দিই তাহলে দেখা যাবে এই আমরা শিকড় ফলা অথবা ক্লাব রুট এই রোগটার সংক্রমণ কমে যায়। তাছাড়াও একর প্রতি 6 কুইন্টাল নিম এবং মহুয়া খোলটাকে যদি 1:1 1 ভাগ নিম খোল 1 ভাগ মহুয়া খোল এই হিসাবে টোটাল 6 কুইন্টাল মিশ্রণটাকে 1 একর 3 বিঘাতে যদি দিয়ে ব্যবহার করি তাহলে এই শিকড় ফলা রোগটা অনেকটা সংক্রমণটা কম হয়। তাছাড়াও কিছু বোটানিক্যাল কিছু ওষুধ আছে যেটা হচ্ছে রসুন এবং লবঙ্গ বাটা, অনেক জায়গায় দেখা যায় রসুন লবঙ্গ বাটাকে ওই প্রতি লিটার জলে 50 গ্রাম এই হিসাবে মিশিয়ে সেই জলটাকে দিয়ে যদি বীজ শোধন করতে পারি তাহলে দেখা যায় যে এই শিকড় ফলা রোগের সংক্রমণটা অনেকটা কম থাকে। তাছাড়াও যেটা ইমিডিয়েট করণীয় যে মাঠে শিকড় ফলা রোগটা দেখা দিয়েছে কৃষক বন্ধু কী করবেন সেই সময় আমাদেরকে যে সেচের ব্যবস্থাটা যে সেচটাকে একদম নিয়ন্ত্রিত সেচ দিতে হবে, জল কম দিতে হবে এবং যদি জল দাঁড়িয়েও থাকে এবং সঙ্গে সঙ্গে সেই জলের নিকাশির ব্যবস্থা করতে হবে এবং যে জমিতে এই শিকড় ফলা রোগটা আমরা দেখতে পাই সেই জমিকে আমাকে কী করতে হবে আগামী 1-2-3 বছর অন্তত 3 বছর সেই জাতীয় সেই শ্রেণীর সেই বর্গের কোনো গাছকে সেই জমিতে চাষ না করাটাই বাঞ্ছনীয়। এইভাবে যদি কৃষক বন্ধু নিয়ম মানতে পারেন এই রোগ ওষুধপত্রগুলো দিতে পারেন তাহলে শিকড় ফলা রোগের হাত থেকে কৃষক বন্ধু নিষ্কৃতি পাবেন এবং কাঙ্ক্ষিত ফলনটা কৃষক বন্ধু পাবেন। মিস্টার চট্টোপাধ্যায় আপনার কাছে ফিরবো। মিস্টার চট্টোপাধ্যায় আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সরিষার ক্ষেত্রে প্রধান কীটশত্রুগুলো কী কী, এগুলোকে কী করে শনাক্ত করবেন কৃষক বন্ধুরা? সরিষার প্রধান কীটশত্রু জাপ পোকা, এছাড়া করাত পোকা বা করাত মাছি, পাতা জড়ানো পোকা এবং হীরকপিট মথ, এই 4টি হলো সর্ষের প্রধান কীটশত্রু। এবং এর মধ্যে যদি বলেন প্রধান 1 নম্বর কীটশত্রু হয় সেটি হচ্ছে জাপ পোকা। এছাড়াও অন্যান্য কীটশত্রু অনেক সময় দেখা যায় সর্ষে ক্ষেতে, যেমন হচ্ছে পেন্টেড বাগ বা চিত্রিত বাগ, নালি পোকা এবং বাঁধাকপির লেদা পোকা এবং বাঁধাকপির সেমিল। জিঙ্ক, বোরন আর সালফার যেটা বলছেন ওটা গাছের খাবার, ম্যানকোজেবটা হচ্ছে একটা ছত্রাকনাশক ওষুধ, ফলে খাবার এবং ওষুধ দুটো একসাথে না দেওয়াটাই বাঞ্ছনীয়, না দিলেই ভালো হয়। কারণ কখন কোনটার সাথে কী রিয়াকশান হবে, কেমিক্যাল বন্ডিং হবে সেটা আমরা নিজেরা কেউ জানি না। যদি আপনারা ছত্রাকনাশকটা একবার দিলেন, ম্যানকোজেব দিলেন, পরে আবার জিঙ্ক, বোরন, সালফার যেগুলো দিচ্ছেন সেগুলো আলাদা করে দিলেন, আলাদা করে দেওয়াটাই ভালো। ডক্টর মণ্ডল, আমি আপনার কাছে ফিরবো। ডক্টর মণ্ডল, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জাপ পোকা কীভাবে সর্ষের ক্ষতি করে এবং এর থেকে কীভাবে পরিত্রাণ পাবেন তাদের জমিতে কৃষক বন্ধুরা?
জাব পোকাটা হচ্ছে একটা খুবই মানে সর্ষের ক্ষেত্রে একটা খুবই মানে গুরুত্বপূর্ণ পোকা, যেটা চাষের সর্ষেকে যদি সময়ে না লাগাতে পারি, না বসাতে পারি, তাহলে কিন্তু জাব পোকার আক্রমণ এতটাই বেড়ে যায় যে ফলন অনেকটা কমে যায়, অনেকাংশেই ফলন কমে যায়। সেই জন্য জাব পোকাটা এতই গুরুত্বপূর্ণ, একে সময়ে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর মানে ক্ষতির প্রবণতা, ক্ষতির প্রকৃতি, সেটা আমরা যদি একটা কৃষক বন্ধু বুঝতে পারেন, তাহলে হয়তো সময়ে উনি ওটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সময়ে ওষুধ দিতে পারবেন এবং ফলনটা পেতে পারবেন। জাব পোকা হচ্ছে যাকে আমরা বলি লিফেফিস এরিসিমি বলে একটি পোকা, এবং এই পোকাটা হচ্ছে হালকা হলুদ অথবা হালকা সবুজ রঙের। প্রথমের দিকে এরা মানে ডানা থাকে না, কিন্তু এরা গুচ্ছাকারে অনেকগুলো একসাথে থেকে যায়। এক জায়গায় প্রায় মানে কয়েক লক্ষ ডানা মানে পোকাটা এক জায়গায় থেকে পাতার উপরে থাকে, কখনো পাতার নিচের দিকেও কিন্তু ওরা থেকে যায়। পরবর্তীকালে পাতার থেকে যখন আমরা কোনো শুঁটি আসছে কিংবা পুষ্পমঞ্জুরি আসছে, সেইগুলোর মধ্যেও কিন্তু এই আপনার এই জাব পোকার গুলো কিন্তু কচি ডগা, নরম পাতা, ফুলের কুঁড়ি, ফুলের বৃত্তি, কচি শুঁটি, এর মধ্যে কিন্তু এই পোকাগুলো লেগে থাকে এবং সেখান থেকে এরা রস চুষে খায়। এর ফলে কি রস চুষে খেলে গাছটা কিন্তু আক্রান্ত হতে শুরু করে এবং অনেক সময় দেখা গেছে গাছের পাতাগুলো ছোট হয়ে কোঁকড়াতে শুরু করে এবং গাছটা কেমন একটা খর্বাকৃতি, মানে শেপটা নিয়মিত একটা শেপ আমরা দেখতে পাই না। এর ফলে যেটা দেখা যাচ্ছে, ফুলের কুঁড়ি যদি আসে সেটাকে যদি রস চুষে খায় এবং সেখান থেকে যে দানাটা হয়, দানাটা অনেক সময় রিঙ্কেল মানে হচ্ছে কুঁচকানো দানা, অথবা দানাটা অপুষ্ট দানা হয়ে গেছে এবং সেইখান থেকে যে তেলটা পাবো সেই তেলের পরিমাণও কিন্তু অনেক সময় কমে যায়। সেই জন্য যে জমিতে যে গাছে জাব পোকা লেগেছে সেই জমিকে যদি সঠিক সময় ওষুধ না দেওয়া হয়, তাহলে কিন্তু সেই জমিতে ফলন হয়তো কিছুটা কম, অনেকটাই কম পাবো, তার সঙ্গে যে সর্ষেটুকু পাবো সেখান থেকে তার কি হয় যে তেলের পরিমাণটাও কিন্তু অনেকটা কম থাকে। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিংলি কৃষক বন্ধুরা লক্ষ্য করে থাকবেন যে মাঠের মধ্যে যে জাব পোকার শরীরে নিঃসৃত একটা রস ওদের গা থেকে একটা বেরোয় এবং ওই গায়ে ওইখান থেকে কিছু সুটিমোল বলে একটি ছত্রাক, ওই রসটা থেকে গাছের মধ্যে থেকে ও কিন্তু আবার ছত্রাক ইনফেকশন আর একটা করে ফেলে। ফলে কি হয়, গাছ যে সবুজ অংশটা ওই কালো ছত্রাকে আটকে থাকে এবং সেখান থেকে গাছ কিন্তু কোনো সালোক সংশ্লেষ করতে পারে না। ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হওয়ার ফলে কী হয়, গাছের নিয়মিত যে কার্যকলাপ সেগুলো কিন্তু অনেকটা ব্যাহত হয় এবং গাছ কিন্তু অনেকটাই জাব পোকা আক্রমণের ফলে দুর্বল হয়ে যায় এবং এই ছত্রাকটা কালো হতে হতে আস্তে আস্তে বাদামি হয়। এবং এটা কখন দেখা যায়, যখন ঠান্ডা কেটে গেছে, মেঘলা ওয়েদার অথবা একটু স্যাঁতস্যাঁতে হালকা বৃষ্টি হয়েছে, এই সময় কিন্তু এই জাব পোকার সংক্রমণ বংশবিস্তার কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে যায় এবং মাঠকে মাঠ ছড়িয়ে যায় এবং সাধারণত এই আক্রমণটা জানুয়ারি থেকে মার্চ মাস এই অবধি চলতে থাকে। এবং আমাদেরকে সেক্ষেত্রে যেটা করতে হয় যে জানুয়ারি থেকে মার্চ মাস অবধি হয় বটে এবং গাছের সংক্রমণ প্রায় 30 থেকে 40% হয়ে যায়। এবং কখন আমরা ওষুধ দেবো, যদি পুষ্প মঞ্জুরিটা 10 সেন্টিমিটার হয় অথবা মঞ্জুরি দণ্ডে 10 থেকে 60টা পোকা যদি আমরা দেখতে পাই, তখন কৃষক বন্ধুকে ভাবতে হবে যে এবার আমাকে ওষুধটা দিতে হবে। তা যদি ওষুধটা ওই সময় দিতে পারি তাহলে ফলন খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। এবং ফলন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কৃষক বন্ধুকে প্রথম থেকে কি করা উচিত, প্রথম থেকে যেটা হচ্ছে স্বল্পমেয়াদী অথবা জলদি জাতের অল্প দিনের সর্ষের জাত যদি আমরা বুনতে পারি, তাহলে কিন্তু এই শেষের দিকে যা ফেব্রুয়ারি মার্চের যে গরম স্পেলটা, সেই স্পেলটা কিন্তু কৃষক বন্ধু মানে গাছটা পাবে না। ফলে জাব পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কমতে থাকবে। তাছাড়াও যেটা আমরা বলি, সর্ষেটাকে যদি তাড়াতাড়ি বসাতে পারি, খুব তাড়াতাড়ি বসিয়ে ফেললাম এবং ওই গরম স্পেলটাকে আমাকে ওভারকাম করতে হবে। সেই জন্য আর একটা কিছু করতে পারি যে গাছের সাথে সাথে আমরা কিছু ভুট্টা গাছ অথবা আমরা অনেক সময় বরবটি কিংবা অরহর গাছকে গাছের চারদিকে বর্ডার ক্রপ হিসেবে আমরা চাষ করি, যাতে জাব পোকা আক্রমণটা অনেকটা কম হয়। এই গাছগুলোকে দিলে বর্ডার ক্রপ হিসেবে থাকে, এই আক্রমণটাকে অনেক সময় কম থাকে। এবং অনেক সময় যান্ত্রিক হিসেবে যখন গাছের মধ্যে দেখতে পাচ্ছি কিছু জাব পোকা লেগেছে, ডগাগুলোকে আমরা অনেক সময় ছিঁড়ে অন্য কোথাও ফেলে দিই, যাতে আর না বাড়তে পারে, আর না মানে বিভিন্ন জায়গায় স্প্রেড না করে এবং আর সংখ্যাটাও যেন না বাড়ে। আর জৈব কীটনাশক হিসাবে প্রতি লিটার জলে 2 গ্রাম ভার্টিসিলিয়াম লেকানি বা 1 গ্রাম মিটারহিজিয়াম অ্যানিসাপ্লি অথবা 4 গ্রাম ব্যাসিলাস সাবটিলিস স্প্রে করা যেতে পারে, তাহলে কিন্তু এর আক্রমণটা অনেকটা প্রতিহত হয়। আর এসবের পরও পোকা নিয়ন্ত্রণ যদি না হয়, আমরা খুব কমন ওষুধ ডাইমিথয়েট, যেটা 2 ml প্রতি লিটার জলে অথবা 75 গ্রাম 0.75 গ্রাম অ্যাসিফেট অথবা 0.2 ml ইমিডাক্লোরপিড প্রতি লিটার জলে গুলে যদি আমরা বিকালের দিকে স্প্রে করি। কারণ বিকালের দিকে কেন বলা হচ্ছে, যেহেতু এদের পলিনেশনটা বাই মৌমাছি দিয়ে হয়, আমরা দুপুরের দিকে কিংবা সূর্যের আলোতে যদি দেয় মৌমাছিগুলো মারা যায় অনেক সময়। সেই জন্য বিকালের দিকে যদি স্প্রে করি এই রাসায়নিক ওষুধ বীজগুলো, তাহলে কিন্তু জাব পোকার আক্রমণ থেকে অনেকটা গাছটাকে বাঁচানো যায়। কিন্তু খেয়াল রাখতে হবে কখন আমরা ওষুধটা দেবো।
মঞ্জুরি দণ্ডে 10 সেন্টিমিটার জাব পোকা আক্রমণ হয়েছে, অথবা প্রতিটা মঞ্জুরি দণ্ডে 10 থেকে 60টা পোকা দেখা যাচ্ছে। এই অবস্থায় কৃষক বন্ধুকে কিন্তু যদি ওষুধটা সময় দেন, তাহলে জাব পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে পারবেন এবং যে ভালো ফলন আশা করছেন কৃষক বন্ধু সেটাও কিন্তু পাবেন। মিস্টার চট্টোপাধ্যায়, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে করাত মাছি কিভাবে সর্ষের ক্ষতি করে এবং করাত মাছির হাত থেকে কি করে নিয়ন্ত্রণ পাওয়া যায়? আচ্ছা, পূর্ণাঙ্গ যে করাত মাছি, এর পূর্ণাঙ্গ প্রকার দেখতে এর মাথাটা কালো রঙের এবং এর গায়ের রং হালকা কমলাটে হলদে রঙের এবং এর ডানাযুক্ত, এবং এটা সাধারণত করাত মাছির যে কীড়া সেটাই সর্ষের ক্ষতি করে এবং সর্ষের চারা অবস্থায় এর পাতাগুলোকে টুকরে টুকরে খায় এবং আস্তে আস্তে পরে ধার থেকে মধ্যশিরা বরাবর খায়, এবং যদি আক্রমণ বেশি হয় তাহলে সম্পূর্ণ পাতা খেয়ে ঝাঁঝরা করে ফেলে। তো যদি এই পোকার আক্রমণ যদি সাধারণত বয়স্ক গাছে দেখা দিলে শুটিতেও শুটিতেও দানা তৈরি হয় না, এবং এই পোকার নিয়ন্ত্রণে প্রথমেই যেটা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস, এবং জলদি বপন করলে এই পোকার আক্রমণ কম হয়। এবং গাছে যখন 2 থেকে 3 পাতা হবে তখন নিড়ানি দিয়ে গাছ পাতলা করে দিতে হবে এবং প্রতি বর্গমিটারে 35 থেকে 40টি গাছ রাখতে হবে। এছাড়া জমি যখন নিড়ানি দেওয়া হবে, জমিতে নিড়ানি দেওয়ার সময় ভালো করে মাটিতে খুঁচিয়ে দিয়ে করাত মাছির পুত্তলিকা যেগুলো মাটিতে থাকে সেগুলোকে নষ্ট করে দিতে হবে। এবং পাখি বসার যে একটা ডাল যদি বসিয়ে দেওয়া হয় তাহলে পাখিতে এই পোকা খেয়ে অনেকটাই এর যে পপুলেশনটাকে কমিয়ে রাখে। এবং সাধারণত যদি খেতে এই পোকার ক্রিয়া দেখা যায় তাহলে 20 থেকে 30 দিন চারার বয়স হলে সেচ দিয়ে জমি ভালো করে ভিজিয়ে দিলে লার্ভা বা এই গ্রাব বা যেটা পোকার ক্রিয়া এগুলো ডুবে গিয়ে এই পোকা নষ্ট হয়। এছাড়া যদি রাসায়নিক নিয়ন্ত্রণ করতে হয় সেক্ষেত্রে আমরা প্রোফেনোফস 50% 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা ক্লোরপাইরিফস 20% 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা কুইনালফস 25% 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে বিকেলের দিকে স্প্রে করতে হবে। ডক্টর মণ্ডল, আমি আপনার কাছে ফিরব। আপনার কাছে আমার স্পেসিফিক দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে পাতা জড়ানো পোকা কিভাবে সর্ষের জমির ক্ষতি করে, এবং এই পোকার হাত থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় নির্ধারণ করতে পারা যায় কৃষক বন্ধুদের পক্ষ থেকে? পাতা জড়ানো পোকা এটাও একটা গুরুত্বপূর্ণ পোকা, যেটা সর্ষে গাছের ফলনকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে, এবং কৃষক বন্ধুরা যদি সময়ে একে প্রতিহত করতে না পারেন, সময়ে যদি ওষুধপত্র যদি না দেন, তাহলে কিন্তু ফলন অনেকটা কমে যায়। এবং প্রথমে বলি, পাতা জড়ানো পোকা এটা একটা হচ্ছে মথ। এর মথগুলো দেখতে, মথ এই স্টেজটাই কিন্তু গাছকে আক্রমণ করে। এই পূর্ণাঙ্গ মথগুলি অনেকটা হলদে বাদামিটে এবং পিঠের ওপরে ডানা লালচে বাদামি রঙের হয়। ডানাতে ঢেউ খেলানো লাইন বা সাদা স্পট দেখা যায়, ডানার উপরে ছোটো ছোটো স্পট দেখা যায়, এবং ওই ডানার প্রান্তে কিছু কালো রোঁয়া দেখা যায়। স্ত্রী মথেরা বিশেষ করে 40 থেকে 100টার মতো ডিম গুচ্ছাকারে পারে পাতার নিচের দিকে, এবং 5 থেকে 15 দিনের মধ্যে এই ডিম ফুটে কিন্তু আস্তে আস্তে বাচ্চা বের হয়। এবং এই লেদাগুলি এই হলদেটে বাদামি রঙের হয়। এরা কি করে, কচি পাতা, যে কচি সরু পাতাগুলো থাকে গাছে, ক্লোরোফিলগুলো চেঁচে চেঁচে খায়, মানে স্ক্র্যাপ করে নেয়। পরে কি দেখা যায়, লেদা লালার সাহায্যে রেশমি সুতোর মতো গায়ে ডগায় অনেক রকম আটকে থাকে এবং গাছটাকে মানে আক্রান্ত করে তোলে। গাছের মধ্যে যে পাতার মধ্যে যে শিরাগুলো দেখা যায় সেগুলো পরিষ্কার দেখা যায়, এবং তার মাঝে যে ক্লোরোফিলযুক্ত যে জায়গাগুলো সেগুলো কিন্তু গাছে আক্রমণ করে, কিন্তু গাছটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। এবং পরবর্তীকালে দেখা যায় যে যখন এইখান থেকে শুঁটি হয়ে দানা হচ্ছে, সেই শুঁটিগুলোকেও, কচি শুঁটিগুলোকেও কিন্তু এই পাতা জড়ানো পোকাটা আক্রমণ করছে, এবং এই আক্রমণের ফলে কী হচ্ছে, গাছের বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে, এবং গাছের যেহেতু শুঁটিকে আক্রমণ করছে এবং সেখান থেকে ক্লোরোফিলটাকে খাচ্ছে, ফলে যে ফলন, যে শুঁটি দানা, সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে, এবং শুঁটির পরিমাণ, একটা শুঁটির মধ্যে যে বীজ থাকে, বীজের পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে কমে এবং ফলনটাকে বিঘ্নিত করে। কৃষক বন্ধুকে এর হাত থেকে মুক্তি পেতে গেলে যেটা আমাদের করা উচিত, যে লেদা সহ যে পাতাটাকে ওরা আক্রমণ করছে, যে গাছের যে পাতাটা, সেটা যদি আমরা প্রাথমিক স্টেজে প্রথমেই দেখে নিতে পারি, তখন সেগুলোকে যদি তুলে ফেলে দিতে পারি। কারণ প্রথমের দিকে একটা মাঠের মধ্যে খুব কম জায়গায় এই সংক্রমণটা দেখতে পাই। তখন যদি কৃষক বন্ধুরা মাঠের মধ্যে ঘোরাঘুরি করে ওগুলোকে তুলে ফেলে দিতে পারেন, সেটা আর ছড়াতে পারে না ফার্দার। আর পরবর্তীকালে যেটা আমাদের করা উচিত, মানে চাষের আগে, বিশেষ করে গ্রীষ্মকালে, একটা ডিপ প্লাউইং, মানে গভীর একটা নাঙল দিয়ে
চাষ করতে হয়, যাতে মাটির মধ্যে যে জীবাণু, যে এর লার্ভাল বিভিন্ন স্টেজ গাছের আগাছার মধ্যে থেকে যায়, গাছের অবশিষ্টাংশের মধ্যে থেকে যায়, সেগুলো কিন্তু যদি গ্রীষ্মকালে ভালো করে গভীরভাবে চাষ দিই, এই জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে যখন ওই ফসলটাকে, সর্ষেটাকে পরের বছর চাষ করছি, তখন কিন্তু এর আক্রমণ অথবা সংক্রমণ অনেকটা কম হয়। এবং আক্রমণ যদি অনেকটা বেশি হয়ে যায়, যে বুঝতে পারছি যে এখানে পাতা জড়ানো পোকা অনেকটা লেগে গেছে, কি করা যায় এই মুহূর্তে, মানে এইগুলো করার সুযোগ নেই বাকিগুলো, তখন আমাকে কেমিক্যাল, রাসায়নিকের দিকে যেতে হবে। রাসায়নিকের দিকে যদি যেতেই হয়, তখন স্পর্শজনিত ওষুধ অর্থাৎ কন্ট্যাক্ট ইনসেকটিসাইড, স্পর্শজনিত ওষুধ কার্বোসালফান 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা প্রোফেনোফস 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে কিন্তু দুটি কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট ইনসেকটিসাইডগুলো যদি স্প্রে করা যায় যে কোনো একটা, তাহলে কিন্তু এই পাতা জড়ানোর পোকার আক্রমণ থেকে কিন্তু অনেকটা কৃষক বন্ধুরা নিষ্কৃতি পেতে পারেন, এবং যে ফসলের ফলনের ক্ষতি যেটা হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেটা কিন্তু অনেকাংশ কমে যায় এবং কৃষক বন্ধু ভালো ফলন পেতে পারবেন। মিস্টার চট্টোপাধ্যায়, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, হীরক পিট মথ কিভাবে শস্যের ক্ষতি করে এবং এর থেকে কিভাবে নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব? হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে হীরক পিট মথ বা ডায়মন্ড ব্ল্যাক মথ, এটা ফুলকপি এবং বাঁধাকপির প্রধান কীটশত্রু হলেও সরষাতে এর আক্রমণ লক্ষ্য করা যায়। তো পূর্ণাঙ্গ মথ দেখতে ছোট এবং রূপালী রঙের, এবং রং মেশানো পিঠে বাদামি রঙের ডায়মন্ড বা হীরের একটা ছাপ দেখা যায়, এবং পাতার উপরের দিকে সাধারণত একটি করে ডিম পাড়ে, এবং এই যে ডিম থেকে যে লেদাগুলো বেরোয়, এই লেদাগুলো দেখতে নীলচে সবুজ এবং এগুলো অনেকটা ছটফটে, এবং অনেক সময় এদের মুখ নিঃসৃত সাদা সরু সুতোর মতো অংশ দিয়ে পাতার নিচে এরা ঝুলতে থাকে। এই লেদাগুলি পাতা গোল গোল করে ফুটো করে খায় এবং পরবর্তীকালে পুরো পাতাটাই ফুটো করে দেয়, এবং আস্তে আস্তে পাতাটা শুকিয়ে যায়। এবং অনেক সময় এরা শুটিতেও আক্রমণ করে, এবং যদি শুটি আক্রমণ করে সেক্ষেত্রে দানাও নষ্ট করে দেয়। তো এই যে হীরক পিট মথ, এটি কে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে এই লেদাগুলো দেখলেই এগুলোকে তুলে ফেলে নষ্ট করে দিতে হবে, এবং যদি টমেটোকে সাথী ফসল হিসেবে লাগানো যায়, তাহলে পোকার আক্রমণ কম হয়। এছাড়া যদি সন্ধ্যেবেলায় যৌথভাবে আলের ধারে আগুন জেলে, মশাল জেলে পূর্ণাঙ্গ মথকে আকৃষ্ট করে মেরে ফেলা যায়, সেক্ষেত্রেও আমরা এর ক্ষতি অনেকটা কমাতে পারি। এছাড়া যদি আমরা নিম বীজের যে নির্যাস, 5% নিম বীজের নির্যাস, সেটা 15 দিন অন্তর অন্তর 2বার করে স্প্রে করলে প্রথম থেকে, তাহলে পরবর্তীকালে এই পোকার আক্রমণ থেকে অনেকটা আমরা ফসলকে রক্ষা করতে পারি। এবং তারপরেও প্রয়োজন হলে আমরা কীটনাশক স্প্রে করতে পারি, রাসায়নিক কীটনাশক, যেমন আমরা ক্লোরান্ট্রিনিলিপ্রোল 18.5 SC, এটা 0.2 ml প্রতি লিটার জলে, অথবা নোভালিউরান 10 EC 1 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা নোভালিউরান 5.25 এবং ইন্ডক্সিকার্ব 4.5 SC এর মিশ্রণ 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে আমরা এর আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে পারি। আইপিএম বলতে কি বোঝায় এবং এর উদ্দেশ্যকে আমি ডক্টর মন্ডলের কাছে প্রশ্ন নিয়ে ফিরলাম। আইপিএম বলতে এটা একটা শর্ট ফর্ম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এবং এটা বলতে বোঝায় যে সুসংহত পোকা ও রোগ নিয়ন্ত্রণের একটা ব্যবস্থাপনা। এটা এমন এক নিয়ন্ত্রণ পদ্ধতি যার মাধ্যমে একটি বিশেষ পরিবেশে সকল প্রকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সার্বিক ও সার্থক সমন্বয় ঘটিয়ে ক্ষতিকারক পোকা ও রোগের সংখ্যা বা পরিমাণ ফসলের অর্থনৈতিক ক্ষতিকর পর্যায়ে নিচে রাখা হয়। এটা হচ্ছে আইপিএম। এবার এর উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো যে সুসংহত পোকা রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য যেটা হচ্ছে যে পোকা রোগ ও তাদের প্রকৃতি, শত্রুর সংখ্যা প্রকৃতিতে এমন পর্যায়ে রাখা যাতে পোকা ও রোগের পরিমাণ অর্থনৈতিক চৌকাটার নিচে থাকে, যে এর পর হলে আমি ওষুধ স্প্রে করব, যাতে ওই লেভেলটা যেন আমরা মেনটেন করতে পারি। আর পরবর্তী উদ্দেশ্য হচ্ছে অযৌক্তিক অথবা অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার বন্ধ করে পরিবেশ দূষণ রোধ করা। এই দুটি হচ্ছে আইপিএম এর মুখ্য উদ্দেশ্য। মিস্টার চট্টোপাধ্যায়, আমি আপনার কাছে ফিরবো প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে, পরিচর্যামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, আইপিএম বা সুসংগত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণের প্রথম যে পদ্ধতি, সেটা হচ্ছে পরিচর্যামূলক নিয়ন্ত্রণ। তো এই পরিচর্যামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রথমেই আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে রোগ এবং কীট প্রতিরোধী বা যে সমস্ত সহনশীল জাত আছে সেগুলোকে আমাদের নির্বাচন করতে হবে। যেমন শিকড় ফোলা রোগ যেটা সর্ষে হয়, সেটার প্রতিরোধী জাত হচ্ছে কল্যাণ। সেরকমই যেটা অল্টারনেরিয়া জনিত ধসা রোগ হয় সর্ষের, সেটার সহনশীল জাত হচ্ছে পুষা মোহক এবং ক্রান্তি। এবং জাপ পোকা প্রতিরোধী জাত যদি জানতে চান, তাহলে সেটা হচ্ছে পুষা বোল্ড, পুষা বাহার এবং পুষা মোহক।
এছাড়া সাদা মোর্চা রোগ, যেটা সরষা আমরা আলোচনা করলাম, সেইটা সহনশীল জাত হচ্ছে পুষা কৃষ্ণা, পুষা মোহক এবং ক্রান্তি। তো এই ধরনের যে সমস্ত রোগ প্রতিরোধী বা পোকা প্রতিরোধী জাত আছে, এইগুলো যদি আমরা প্রথমেই আমরা নির্বাচন করি, তাহলে কিন্তু আমরা যে রোগ পোকার আক্রমণে ফসলে যতটা ক্ষতি হয় তার থেকে আমরা এই প্রতিরোধী জাতগুলি চাষ করলে আমাদের যে ক্ষতির পরিমাণটা আমরা অনেকটাই কমিয়ে দিতে পারবো। এরপরে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে সঠিক জমি নির্বাচন করতে হবে এবং সঠিক শস্য পর্যায় নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি সর্ষে জাতীয় যে ফসলগুলি আছে সেটা পরপর চাষ না করে বিভিন্ন ধরনের ফসল, যেমন প্রথমে তন্ডুল বা দানা শস্য জাতীয় ফসল চাষ করলাম, তারপরে কন্দ বা আলু জাতীয় ফসল চাষ করলাম, তারপরে সর্ষে চাষ করলাম। এইভাবে বিভিন্ন গোত্রের ফসল চাষ করতে হবে এবং জমি আল পরিষ্কার রাখতে হবে এবং ফসলের অবশিষ্টাংশ সরিয়ে ফেলা বা নষ্ট করে দেওয়া ইত্যাদি করে ফসলকে যে জমির যে মাটিকে গ্রীষ্মকালীন যে চাষ দিয়ে মাটিকে রোদ খাওয়াতে হবে, তাতে মাটির মধ্যে যে সমস্ত পোকার পুত্তলিকা যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় বা সেগুলো পাখিতে খেয়ে নেয়। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বীজ শোধন। বীজ শোধন অনেক কৃষক বন্ধুরা করেন না, কিন্তু বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বীজ শোধনে আমরা যেমন শিশু জন্মালে তাকে যেমন টিকা দিই, সেরকম যে কোনো ফসল লাগানোর আগে তার বীজ শোধন করা অবশ্যই জরুরি। কারণ বীজের মাধ্যমে যে বীজবাহিত রোগগুলি ফসলের সাথে আসে, সেগুলো বীজ শোধন করলে সেইগুলোকে আমরা মুক্ত করতে পারি, তাহলে যাতে পরবর্তীকালে মূল জমিতে এই রোগটার প্রাদুর্ভাব অনেকটা কম হয়। এবং সেক্ষেত্রে বীজ শোধনের খরচও অত্যন্ত কম। সাধারণত 2 থেকে 3 গ্রাম বীজ লাগে প্রতি কেজি বীজ শোধনের জন্য। তো বীজ শোধনটা অত্যন্ত জরুরি, এটা যেন সবাই করবেন। এছাড়া যেগুলো জীবাণু সার এবং জৈব সার, এইগুলোর ব্যবহার বাড়াতে হবে। সাধারণত কৃষক বন্ধুরা রাসায়নিক সারের উপর নির্ভর করে থাকেন, কিন্তু যদি জীবাণু সার এবং জৈব সার যথেষ্ট পরিমাণে ব্যবহার করে রাসায়নিক সারের পরিমাণটা কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে যেমন ফসল উৎপাদনের খরচটাও কমবে, সেই সঙ্গে জমিটাও উর্বর থাকবে। এছাড়া যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সঠিক সময় সঠিক দূরত্বে বীজ বপন করতে হবে। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সর্ষের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি যে জাপ পোকা নিয়ন্ত্রণ করতে গেলে সর্ষে কার্তিক মাসের মধ্যে সর্ষে অবশ্যই লাগাতে হবে এবং সঠিক দূরত্বে বীজ বপন। এবং যদি লাইনে যে কোনো ফসলের বীজ বোনা যায়, সেক্ষেত্রে মাঝখানের যে জায়গাটা সেটা আমরা পরিচর্যা করতে পারি। শুধু নিড়ানি শুধু নয়, স্প্রে করার সময় আমাদের সুবিধা হয়। এবং একটা প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণে যদি চারা থাকে, তাহলে আমরা এটাকে রোগ পোকাগুলো পরবর্তীকালে অনেক কম দেখা যায়। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি পরীক্ষার ভিত্তিতে আমাদেরকে সার দিতে হবে, সুষম সার প্রয়োগ করতে হবে এবং বোরন বা জিঙ্ক যে সমস্ত অনুখাদ্যগুলোর অভাব আছে সেগুলো প্রয়োগ করতে হবে। এবং যেমন সর্ষের ক্ষেত্রে আমরা বললাম, মাটি যদি অম্ল হয় সেক্ষেত্রে অম্ল মাটিতে চুন প্রয়োগ করতে হবে। এছাড়া জমিতে সালফারের প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলে আর বাড়তি করে সালফার প্রয়োগ করার দরকার নেই। এবং গাছ ঘন থাকলে গাছ সেখানে পাতলা করে দিতে হবে এবং নিয়মিত আগাছা পরিষ্কার সেচ প্রয়োগ করতে হবে এবং জল নিকাশির ব্যবস্থা রাখতে হবে। ডক্টর মণ্ডল, যান্ত্রিক উপায়ে কীটশত্রু নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব সর্ষের ক্ষেত্রে? সর্ষের ক্ষেত্রে যান্ত্রিক উপায়ে কীটশত্রু নিয়ন্ত্রণ এটা হচ্ছে যে সরাসরি আক্রান্ত গাছকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আক্রমণের প্রথম অবস্থায় দেখা যায় হাত দিয়ে পোকা কিংবা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত পাতা, পোকা, ডিম বা শুককিট তুলে পুড়িয়ে দেওয়া যেতে পারে, সেটা একটা করতে পারি। তাছাড়া পোকা আক্রান্ত ফল বা ডাঁটা পাতার জমিতে না ফেলে এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দেওয়া যেতে পারে। জমির ধারে বা মধ্যে পাখি বসানোর জন্য ডাল পুঁতে দিতে হবে, বার্ড পাচ্চা, যেখানে লেদা পোকা কিংবা অন্যান্য পোকা কিংবা ইঁদুর অনেক সময় নিয়ন্ত্রণ হয়ে যায়। তাছাড়াও পরজীবী বন্ধু পোকাদের দ্বারা আক্রান্ত কীটশত্রুর ডিম ও শুককিট সংগ্রহ করে বিশেষভাবে তৈরি বাঁশের খাঁচায় রেখে দিয়ে পরজীবী পোকারা পুনরায় পরিবেশে ফিরে গিয়ে শত্রু পোকা ধ্বংস করে। তাছাড়াও যেটা করা যেতে পারে, দলবদ্ধভাবে সন্ধ্যার সময় জমির আলে, টায়ার, পোড়া মোবিল কিংবা মশাল কিংবা হ্যারিকেন জ্বালিয়ে আগুন যদি জ্বালানো হয়, সেখানে কিন্তু অনেক পোকা কিন্তু মারা যায় এবং ক্ষতিকারক পোকার সংখ্যা কিন্তু অনেকটা কমে যায়। এইভাবে যদি যান্ত্রিক উপায়ে যদি আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো করতে পারি, তাহলে কৃষক বন্ধু কিন্তু অনেকটা রাসায়নিকের হাত থেকে অনেকটা নিষ্কৃতি পাবেন।
মিস্টার চট্টোপাধ্যায়, আমি আপনার কাছে ফিরবো। জৈবিক এবং রাসায়নিক উপায়ে কীটশত্রু নিয়ন্ত্রণ নিয়ে যদি খুব সংক্ষেপে কিছু বলেন। হ্যাঁ, সাধারণত আমরা যে সমস্ত পোকাগুলি ফসলকে নষ্ট করে তাদেরকে আমরা বলি শত্রু পোকা। এবার এই শত্রু পোকাকে আমরা বিনাশ করার জন্য আমরা রাসায়নিকের যে কীটনাশকগুলি আছে সেগুলির উপর নির্ভর করে থাকি, কিন্তু প্রকৃতিতে এই কীটশত্রুগুলিকে প্রাকৃতিকভাবে বিনষ্ট করার জন্য অনেক পোকা আছে যেগুলোকে আমরা বলি বন্ধু পোকা। এই বন্ধু পোকাগুলি শত্রু পোকাগুলি সরাসরি খেয়ে ফেলে, অথবা এদের ওপরে এরা ডিম পাড়ে, যেটা এই শত্রু পোকাটার উপরে থেকে খাদ্য খেয়ে এরা বড় হয়। এগুলোকে আমরা বলি পরজীবী বন্ধু পোকা। এছাড়াও কিছু জীবাণু আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন ছত্রাক, এগুলো বিভিন্ন শত্রু পোকাতে রোগ সৃষ্টি করে। তো এইগুলোর মাধ্যমে আমরা শত্রু পোকাকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন উদাহরণস্বরূপ পরজীবী বন্ধু পোকা যেগুলো, যেমন সিরফিড মাছি, লেডিবার্ড বিটল বা যেগুলো বিভিন্ন ধরনের মাকড়সা, এগুলো যা পোকাগুলোকে খেয়ে নেয়, সেরকম পরজীবী বন্ধু পোকায় বলতে যেমন বলতে জাতীয় পোকা টাইক্রোগার্মা চিলোনিস বা টেলোনিমাস ডিমাস, এরা কীভাবে করাত মাছি বা ডায়মন্ড ব্যাকমথ, এদের লেদার ডিমের পরজীবী। সেরকমই যেগুলো ব্যাকটেরিয়া আছে, যেমন ব্যাসিলাস থুরিনজেন্সিস ভারকাস্টেগি, এটা সুরিছিদ্রকারী পোকা বা ডায়মন্ড ব্যাকমথকে নিয়ন্ত্রণ করে। এছাড়া ভাইরাস, যেমন নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, এই ভাইরাস যদি আমরা স্প্রে করি, বিভিন্ন সুরিছিদ্রকারী পোকা এবং কাঠুই পোকাগুলোকে এগুলো মেরে ফেলে, রোগ সৃষ্টি করে। এবং যেমন মিত্র ছত্রাক আছে, যে সমস্ত বিউভেরিয়া ব্যাসিয়ানা এবং ভার্টিসেলিয়াম লিকানি, এই ছত্রাক যদি আমরা যদি জীবাণু স্পোর আমরা স্প্রে করলে আমরা জাপ পোকা এবং একে নিয়ন্ত্রণ করতে পারি। ডক্টর মন্ডল, আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আইপিএম পদ্ধতিতে মাঠ পরিদর্শনের এবং পর্যবেক্ষণের গুরুত্ব কি? এবং আইপিএম পদ্ধতিতে মাঠ পরিদর্শন পর্যবেক্ষণের গুরুত্ব যেটা হচ্ছে, যদি আমরা মাঠটা সঠিক সময়ে পরিদর্শন করি, তাহলে যে অর্থনৈতিক চরম সীমা, যে গাছটা কতটা সংক্রমণ হচ্ছে, কোন সময়ে ওষুধটা দেবো, সেটা আমরা লক্ষ্য করতে পারি। যদি গাছে 33%, সর্ষের গাছের ক্ষেত্রে 33% গাছে যদি আক্রমণ দেখা যায়, তখন কিন্তু তারপর আমাকে ওষুধ দিতে হবে। সেটাকে সঠিক সময়ে দেখার জন্য আমাদেরকে মাঠে যেতে হবে, এবং মাঠে যাওয়ার সাথে সাথে যেটা আমাদেরকে দেখতে হবে যে কতটা সংক্রমণ হচ্ছে, মাঠের মধ্যে কোনো মাইক্রোক্লাইমেট, নিচের দিকে কোনো কিছু ছত্রাকের সংক্রমণ হচ্ছে কিনা, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। যদি সেগুলো দেখা যায়, সেক্ষেত্রে আমাদেরকে রাসায়নিক দিতে হবে। এবং রাসায়নিক দেওয়ার ক্ষেত্রে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রথমে নিম জাতীয় কিংবা কম বিষাক্ত রাসায়নিক ওষুধ আমাকে দিতে হবে। তারপর তাতেও যদি না কাজ হয়, তখন পরবর্তীকালে আরও একটু বিষাক্ত কেমিক্যাল রাসায়নিক আমাদেরকে দিতে হবে। খেয়াল রাখতে হবে সেগুলো যেন পরিবেশ বান্ধব হয়, পরিবেশের যেন ক্ষতি কম করে। এগুলো যদি খেয়াল করা যায়, তাহলে দেখা যাবে যে ফসলের ফলনটাকে সুরক্ষিত করা যাচ্ছে এবং চাষের খরচটাকেও আমরা কমাতে পারি।